আমন্ত্রণ যমুনা টেলিভিশনে ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সে। শুরুতেই শিরোনাম। ঢাকা দক্ষিণের বিভিন্ন আসনে তারেক রহমানের পথসভা। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রকৃত জনপ্রতিনিধি, প্রকৃত বন্ধুকে বের করে নিয়ে আসবে, নির্বাচিত করবে। লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। একটি পক্ষ ভোট হাইজ্যাকের চেষ্টা করছে, অভিযোগ জামায়াত আমিরের। রাজধানীতে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচার। এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। সারা দেশে শেষ সময়ের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগে কোথাও কোথাও উত্তাপ। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে নিরাপত্তা জোরদার। ব্যালট বাক্স দেখছেন, আপনাদের সঙ্গে আছে আমি সাইফুদ্দিন রবিন, রয়েছেন আরও 3 সহকর্মী। কাল ব্যালট বুথের শেষ মুহূর্তের প্রস্তুতি, তারপর ভোটযুদ্ধ। বাংলাদেশের এই ঐতিহাসিক ইভেন্টের ম্যারাথন কভারেজে থাকবে যমুনা টেলিভিশন। আমার সঙ্গে থাকছেন নুসরাত বৃষ্টি আছি। আমি চেষ্টা করব রংপুর এবং রাজশাহী বিভাগের খবর জানানোর জন্য। আছেন নাবিলা সোহার। আমি জানাবো চট্টগ্রাম এবং সিলেটের খবরাখবর, প্রচারণার সবশেষ তথ্য আপনার সঙ্গে শেয়ার করব। দর্শক, খুলনা এবং বরিশালের তথ্যগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমি আপনার কাছে সে বিষয়ে সহায়তা করতে পারবো। অর্থাৎ খুলনা এবং বরিশালের ভোটের যে প্রচারণা এবং নির্বাচন ঘিরে যে প্রস্তুতি, সেটির সবশেষ তথ্যগুলো জানাবো। আমি থাকছি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের খবর নিয়ে। ঢাকা বিভাগের খবরে আসি। এদেশে মানুষের ভাগ্য পরিবর্তন কেবল বিএনপির পক্ষে সম্ভব বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কমলাপুরে জনসভায় তিনি আরও বলেন, ধানের শীষ হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কেবল বিএনপির পক্ষে সম্ভব। এর আগে কলাবাগানের জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি এই মুহূর্তে একমাত্র দল যাদের দেশ গঠনের কর্মসূচি আছে। কিভাবে দেশকে পরিচালনা করতে হয় সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠন করা হবে। সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনে বনানীর জনসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া কঠিন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। জনসভায় দেশ গঠন ও মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তুলে ধরেন নানান পরিকল্পনা। বলেন, সুযোগ দিলে জনগণকে নিয়েই দেশ গঠন করা হবে। অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে, মানুষকে কষ্ট দেয়, সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন, এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীরা। জামায়াতের প্রার্থীরাও তাই। সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে জনসংযোগ। দুপুরে মিরপুর 12 নম্বর সিরামিক্সের মোড় থেকে গণমিছিল বের হয় ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের সমর্থনে। গণমিছিলটি ঢাকা 16 আসনের প্রতিটি ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শেষ দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রচারণায় ব্যস্ত ঢাকা 14 আসনের প্রার্থী। দুপুরে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন কাউন্দিয়া এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি। সঞ্জিদা ইসলাম তুলি বলেন, নির্বাচনে জয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে কাউন্দিয়ার সাথে ঢাকার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা করা হবে। ঢাকার 17 আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিমুদ্দিন আলম। মহাখালী মডেল স্কুল মাঠে জিয়া শিশু কিশোর সংগঠনের আয়োজনে এই বৈঠকে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত জনসমর্থন দেখতে পাচ্ছি। আর কাউন্দিয়াবাসীর দীর্ঘ সময়ের একটা চাওয়া ছিল আপনাদের যে আমাদের ব্রিজটার কথা। কাউন্দিয়াবাসীর জন্য প্রথম বার্তা শুরু হবে ইনশাআল্লাহ ব্রিজটা দিয়ে, বাকি সবকিছু পরিকল্পনা মাফিক চলবে।
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইস্যুতে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অপরাধের বৈধতা দিতেই ইন্টারনেট বন্ধের মতো অন্ধকার পথে হাঁটছে ইসি। ঢাকা 13 আসনে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেন 11 দলের নেতারা। প্রচারণার শেষ সময়ে ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভা, যেখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সকাল 11:30টায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুরু হয় জনসভা। আসতে থাকেন নেতাকর্মীরা, মিছিল আর স্লোগানে প্রকম্পিত গোটা এলাকা। ঠিক 12:30টার দিকে মঞ্চে ওঠেন জোট প্রধান ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ উপস্থিত ছিলেন 11 দলের নেতারা। এ সময় রিকশা প্রতীকে ভোট চেয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12 ফেব্রুয়ারি। আমরা যারা 4 কোটি তরুণরা আছি, প্রত্যেক তরুণকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে, কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে। আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই। মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই। একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। প্রধান অতিথির বক্তব্যে ভোটকেন্দ্র ও আশপাশে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান জামায়াতের আমির। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয়, তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে দেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায়। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। কিছু আমলা ও সচিব নির্বাচনী অপকর্মে জড়িত অভিযোগ করে জামায়াতের আমির হুঁশিয়ারি করে বলেন, নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে সামনে আর ছাড় দেওয়া হবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন। মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফ্যাসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফ্যাসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটি পক্ষ ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে অভিযোগ তুলে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মার্কা আছে, কোন সে মার্কা? আরো জোরে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আপনার শেষ বেলায় এসে খানিকটা উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে। শেষ পর্যন্ত এই উত্তাপ যেন উত্তাপের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সোহার, আপনার কাছে যেতে চাই, নিশ্চয়ই কোনো খবর আছে চট্টগ্রাম বিভাগের। রবিন, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম, এই বিষয়ে বিশিষ্টজনদের মতামতও আমাদের জন্য জরুরি। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্টুডিওতে সুশাসনের জন্য নাগরিক সুজনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। যমুনা নিউজে আপনাকে স্বাগত জানাতে চাই। আপনার কাছে যেটা শুরুতেই প্রশ্ন আমার, ভোট কেন্দ্র ও আশপাশে মোবাইল ব্যবহারে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসি, প্রথমেই এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমাদের দেশের পার্সপেক্টিভে আমি মনে করি যে এখনো মোবাইল অবাধ ব্যবহার কেন্দ্রের ভিতরে, কেন্দ্রের আশেপাশে, এটা সম্ভবত বিবেচকের কাজ হয়নি। কারণ গুজব ভয়াবহ, গুজবের এত বেশি শক্তি এবং নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি। সুতরাং কেন্দ্রের ভেতর থেকে যদি কোনো এজেন্ট বলে দেয় যে একটা মিথ্যাও বলে যে এখানে ব্যালট ছিঁড়ে ফেলছে, নির্বাচন কমিশনের স্টাফরা প্রিসাইডিংরা 2টা ঘরে ব্যালট দিচ্ছে কিংবা জাল ভোট চলতেছে, আমাদেরকে মানতেছে না, এই কথাগুলো যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে বাইরে একটা স্বাভাবিকভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো এই জন্য এই সার্বিক বিবেচনায় আমরা যেহেতু আমাদের সাংস্কৃতিক মান সেই জায়গায় যাই নাই, আমাদের বোধহয় এটা একটু বিবেচকের কাজ হয়নি আর কি।
তবে যে বিষয়টি মাত্রই আপনি জানাচ্ছিলেন, মোবাইল ব্যবহার নিষিদ্ধের যে ইস্যু, সেটি থেকে সরে আসলো ইসি সচিব। এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এরকম একটি প্রচারণা চালানো হলো বা এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হলো, এরপরে আবার বলা হলো যে সিদ্ধান্ত থেকে সরে আসলো, এবং মানে একই দিনের মধ্যে যেটি আলোচনা করছিলাম যে এই একটা সিদ্ধান্ত ঘিরে রাজনীতির মাঠে বেশ উত্তাপ ছড়িয়েছে, মানে একেবারে সংগ্রাম আন্দোলন ঘেরাও এরকম একটি পজিশন। সো সেটি আসলে এই সিদ্ধান্তটি নির্বাচনে, সুষ্ঠু নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্নের উদ্রেক ঘটায়, কিন্তু সেই জায়গায় সেই সিদ্ধান্ত কেন আসলো এবং সেটি সরে আসলো, এবং সাংবাদিক সংগঠনগুলো, আপনি বলছেন এর আগে আরএফআই সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন কিন্তু ইতিমধ্যেই সেই বিষয়টা নিয়ে তাদের নেতিবাচক অবস্থানটুকু, এবং সেটি নিয়ে নাবিলা আপনি কিছুক্ষণ আগেই যে একজনের সাথে কথা বলছিলেন, সুশাসনের জন্য নাগরিকের একজন বিশেষজ্ঞ, তিনি হয়তো অপেক্ষা করছেন আপনার কিছু জানবার থাকলে আপনি আমরা আবারও সংযুক্তি স্থাপন করতে পেরেছি আশা করি। আমরা প্রশ্নে ফেরত যেতে চাই, আবারও জানতে চাই যে নির্বাচনের সার্বিক পরিবেশ, প্রচার প্রচারণা ঘিরে সবকিছু মিলে শান্তিপূর্ণ পরিবেশ দেখছেন কিনা, যথেষ্ট মনে হচ্ছে কিনা ভোট গ্রহণের সরকারের যে প্রস্তুতি, সেটা সম্পর্কেও জানতে চাই আপনার কাছে। প্রথমত হচ্ছে নির্বাচন, আমাদের দেশে বলা হয় ভোট পাগল বাঙালি, এটা উৎসব, এবং ঈদ কিংবা দুর্গাপূজা এরকম চাইতে যারা ধর্মীয় উৎসবের চাইতেও এটা নির্বাচনটা আমাদের দেশে একসময়, সেটা আমি 91 নির্বাচন, 96, 2001 কিংবা 2008 যে নির্বাচনের মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ততা ছিল, এবার কিন্তু মধ্যখানে তো 15 বছর গেছে নির্বাচন, মানুষের বিমুখতা। এখন যেটা আসার কথা ছিল, মানুষের প্রত্যাশা ছিল নির্বাচন উৎসবমুখর হবে, সেই জায়গায় নাই। মানুষ এখনো আজকেও আমাকে প্রশ্ন করেছে আসলে কি 12 তারিখ নির্বাচন হবে, কিংবা নির্বাচন হলেও পরবর্তী পরিস্থিতি কি হবে, 13 তারিখ কোনো একটা গৃহযুদ্ধের মতো অবস্থান হবে কিনা। সব ফলশ্রুতিতে সার্বিকভাবে মিলিয়ে এখনো পর্যন্ত নির্বাচনের যে মানুষের আস্থার জায়গায়, নির্বাচন মানে আমার ভোট আমি দেব, আমার যোগ্য সৎ যোগ্য জনগণ নিবেদিত প্রার্থীকে দেব, আমি অক্ষত অবস্থায় নিরাপদে কেন্দ্রে গিয়ে ফেরত আসবো, সবগুলো মিলিয়ে মানুষের মধ্যে কেমন যেন একটা গুমোট একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করব যত সময় যাবে প্রশাসনের কর্মকাণ্ড, নির্বাচন কমিশন, প্রশাসন, এবং সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন অংশগ্রহণ করছে, যেই দলের অবস্থান বেশি তার দায়িত্ব বেশি, তারাই জনগণকে আশ্বস্ত করবে এবং জনগণকে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের ভূমিকাটা প্রধান, তারা সেটা রাখবেন বলে আমরা মনে করি। জনাব আক্তার কবির চৌধুরী, আপনার সঙ্গে কথা বলে জানতে পারলাম অনেক কিছু। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। রবিন, আমরা যেটা দেখছিলাম যে সিদ্ধান্তটা আসলো সেটা আবার পরিবর্তন হলো, এবং সেই বিষয়ে বিশিষ্টজনদের মতামত আমরা জানছিলাম। তারাও এখন স্বাগত জানাচ্ছে যে এক ধরনের স্থির পরিবেশ আসলে তৈরি হলো এই সিদ্ধান্ত থেকে সরে আসার মধ্যে। বরং একটা প্রশ্ন আসলে করা দরকার রবিন, যে শেষ মুহূর্তে এসে এই ধরনের সিদ্ধান্ত ঠিক কেন জানানো হলো, এবং এটি কিন্তু দুটি দলের রাজনৈতিক নেতারা তারা কিন্তু এটা নিয়ে সময় ক্ষেপণ করেছেন, তাদের প্রচারণায় বিঘ্ন ঘটেছে, এবং বিশেষ করে সাংবাদিকরাও একটু নানান কাজে ব্যস্ত ছিলেন, ফলে শেষ মুহূর্তে এসে এই যে বিষয়টা উত্থাপনই বা কেন করা হলো। বিঘ্ন মানে কিরকম, ধরুন আজকে শেষ প্রচারণা, মানে একেবারে শেষ মুহূর্তে, ধরুন জামাত ইসলামের প্রচারণার খবর যেটি আমরা দেখছিলাম, যেখানে সাধারণের কাছে ভোট চাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেদের অবস্থান তুলে ধরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গায় তাদেরকে বক্তব্য দিতে হলো এরকম একটি ইস্যুকে ঘিরে, যেটি খুব স্বাভাবিকভাবেই সাধারণের জন্যই আসলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় সেটি তো আসলেই সবাই সেটি নিয়ে ভাববেই, কারণ নির্বাচন কমিশন পুরো নির্বাচন পরিচালনা করবে, তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা সাংবাদিক আছি, মোবাইল ফোনের যে ব্যবহারের প্রয়োজনীয়তা, এটি তো কাজের জন্যই করা হয়, এজন্যই তো সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছিল আমাদের এই ব্যবহারটার প্রয়োজন আছে, এবং এটা ছাড়া আসলে অচল আমরা, মানে এটাই, এজন্যই পরবর্তীতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিকে আমরা স্বাগত জানাচ্ছি। রাত পোহালেই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। একেবারে শেষ মুহূর্তে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা, কর্মী সমর্থকরা চাইছেন ভোট। গণমিছিল, জনসভা, সমাবেশে একেবারে উত্তপ্ত শহর থেকে প্রান্তর। ভোটারদের রায় পাওয়ার ব্যাপারে সকলেই আশাবাদী। চট্টগ্রাম 11 আসনে 11 দফা ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পিছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, গণতন্ত্রকামী মানুষ তাদের গ্রহণ করবে না। আগামীতে যদি আমরা নির্বাচিত হই, এখান থেকে আমরা জনগণের কাছে অঙ্গীকার করেছি 11টা বিষয়ে।
কুমিল্লা 4 আসনের দেবিদ্বারে নির্বাচনী জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন তারা প্রতিহিংসার রাজনীতি চান না। একই আসনে পথসভা করেন গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন। ট্রাক মার্কায় ভোট চান তিনি। এছাড়া কুমিল্লা 6 আসনে গণমিছিল করেছেন 11 দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ। আমার নেতৃত্বের যোগ্যতা হবে সত্য, মিথ্যা এবং ন্যায় ইনসাফ। আমার নেতা যদি আমাকে ভুল পথে পরিচালিত করে, আমি কি সেই নেতার কমান্ড মানবো? ওরা আমাদেরকে চ্যালেঞ্জ করতে গেছে, কারণ তাদের অস্তিত্বটা হয়তো এমন অবস্থা আছে, তাদের সংখ্যামুক্ত হয়ে গেছে, সংখ্যার মধ্যে পড়ে গেছে একেবারে। রংপুর 3 আসনে গণসংযোগে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু অভিযোগ করেন ব্যালট পেপার ছাপিয়ে নারীদের কাছে সরবরাহ করছে একটি দলের প্রার্থীরা। নগদ টাকা বিতরণের অভিযোগ করেন তিনি। রংপুর 6 আসনের প্রচারণায় বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম বলেন বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ধানের শীষের বিকল্প নেই। সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিচ্ছে যে প্রতিটা ভোটারকে 500,000 টাকা করে দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে। বোরকা পরে যে মহিলাগুলো বাড়ি বাড়ি যাচ্ছে। আবু সাইদের যেহেতু এখানে বীরের বাড়ি, আর যদি আপনার ধানের শীষ যদি আপনার বিজয় সুনিশ্চিত করেন, আগামীতে আপনারা সবাই জানেন বিএনপি ক্ষমতায় আসবে, ঠিক কিনা? নাটোর 2 আসনে নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রত্যন্ত অঞ্চলে মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চান ধানের শীষে। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বিএনপি এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 1 সদর আসনের জামায়াত জোটের প্রার্থী এবি পার্টির নেতা ডাক্তার ওয়াহাব মিনারের জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ঈগল প্রতীকে ভোট চান তিনি। 11 দলের নেতাকর্মীরা অংশ নেন মিছিলে। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে গণসংযোগ মিছিল ও পথসভা করেছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। দেশের সৎ শাসন কায়েম করতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রচারণার শেষ মিছিল করেছেন টাঙ্গাইল সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল। পরে সমাবেশে জানান জনগণের সমর্থন নিয়ে উন্নয়ন ও সৎ রাজনীতি প্রতিষ্ঠাই লক্ষ্য। এছাড়া ঝিনাইদহ 2 এবং নওগাঁ 2 আসনে উৎসব মুখর পরিবেশে মিছিল করেছে বিএনপি প্রার্থীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই মুহূর্তে যাত্রাবাড়িতে যেটি হচ্ছে ঢাকা 5-এর আসন, সেখানকার জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। দুর্নীতি দমন বলুন, দেশে খাদ্য উৎপাদনের কথা বলুন, মেয়েদের শিক্ষার ব্যবস্থার কথা বলুন, যেটাই বলুন না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক দল বিএনপির সফলতার কাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে আছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আগামী দিন যদি আমাদের বাংলাদেশকে সামনের দিকে গড়ে তুলতে হয়, আগামী দিন যদি এই 20 কোটি মানুষের দেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হয়, প্রত্যেক ঘরে ঘরে চিকিৎসা ব্যবস্থার মৌলিক সুবিধা পৌঁছে দিতে হয়, তাহলে বিএনপি ধানের শীষ হচ্ছে একমাত্র দল যেই দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশের মানুষের সমস্যার সমাধান হতে থাকে। যেই দল দেশের দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে। প্রিয় ভাই বোনেরা, আপনারা এর মধ্যেই দেখেছেন আমরা পত্র পত্রিকা সহ জনসভা সহ আমরা দেশের জনগণের সামনে আমাদের আগামী দিনের কর্মসূচি পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি। আমরা বলেছি বাংলাদেশের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব সকলের কাছে, ঘরে ঘরে, সেটি গ্রামে হোক শহরে হোক, খেটে খাওয়া পরিবার যেগুলো আছে তাদের সকলের মা বোনদের কাছে, সকল গৃহিণীদের কাছে, মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। একইভাবে আমরা বলেছি যে বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি। কোটি কোটি মানুষ কৃষির সাথে পেশার সাথে জড়িত। এখানেও আপনারা যারা আজ উপস্থিত আছেন, কোনো না কোনো বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে যারা কৃষি পেশার সাথে জড়িত আছে না? আপনাদের মধ্যে অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি পেশার সাথে জড়িত। আপনাদেরও গ্রামগঞ্জে জমি জমা আছে অনেকেরই। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছি এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড দিব, যার মাধ্যমে আমরা সরকারের সকল সুযোগ সুবিধা কৃষকদের জন্য সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দেব। শুধু তাই নয়, আমরা এরই ভিতরে ঘোষণা করেছি যে বিএনপি ইনশাল্লাহ 13 তারিখে সরকার গঠন করলে পরে
আমরা যে সকল 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, যে সকল কৃষকদের সুদ সহ সেই কৃষি ঋণ আমরা ইনশাল্লাহ মওকুফ করার ব্যবস্থা করে দেব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের এই যে আমাকে কানে কানে এখনই বলে গেলেন নবিল্লাহ সাহেব, এইখানে যে হাসপাতাল আছে এই মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল এখানে মেডিকেল হসপিটালের প্রয়োজন এবং মাতৃসদনের প্রয়োজন। আমরা আগেই বলেছি এই জরুরি কাজগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়ন করব, যাতে করে এলাকার মানুষ সুচিকিৎসা পায়। এবং শুধু তাই নয়, সারা বাংলাদেশে গ্রামগঞ্জ শহরের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই, যারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে চিকিৎসা সুবিধা দিবে, ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে যারা চিকিৎসা পরামর্শ দেবে, ছোটখাটো অসুখ বিসুখ ঘরে বসেই তারা ইনশাল্লাহ ঠিক করে দিবে, মা বোনদেরকে সুস্থ করে দিবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরো বলেছি যে আমরা আমাদের দেশের বেকার যুবক এবং তরুণদেরকে বিভিন্নভাবে আমরা দক্ষ মানুষে পরিণত করতে চাই। আমরা প্রতি এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট এবং যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়তে চাই, যাতে করে তারা দেশেই হোক বিদেশি হোক তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে অথবা ছোটখাটো ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে। আমরা কিছুক্ষণ আগে ছিলাম যাত্রাবাড়িতে, জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি, সেই খবর জানাচ্ছিলাম। এটি তার আজকের দিনের 5ম পথসভা। এবারে আমরা ঢাকার বাইরে যাব, রংপুরে যাচ্ছি। সহকর্মী সরকার মাজহারুল মান্নান আমাদের জন্য অপেক্ষা করছেন। মাজহার, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা একটি মজার কথা বলেছেন যে রংপুর বিভাগের মানুষ অন্যান্য বিভাগের তুলনায় একটু বেশি শান্তিপ্রিয়। সেক্ষেত্রে তাদের এই শান্তি নিশ্চিত করবার জন্য এই এলাকার প্রার্থী যারা আছেন শেষ মুহূর্তের প্রচারণায় কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। বৃষ্টি, যে কথাটি বলতে চাই, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথাটি বলছেন যে রংপুরের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু যে তথ্যটি আছে যে শান্তিপ্রিয় মানুষ কিন্তু এই জায়গা থেকেই কিন্তু যে রংপুরের যে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম, মহান স্বাধীনতা যুদ্ধ, কৃষক আন্দোলন এবং সর্বশেষ 24-এর যে আন্দোলনটি হয় সেই আন্দোলনেও কিন্তু শহীদ আবু সাইদের রক্ত ঝরার মাধ্যমে 24-এর আন্দোলনটি ত্বরান্বিত হয়েছে, কিন্তু সবসময় বৈষম্যের শিকার ছিল। আমরা যে জামায়াতের প্রার্থী আছে অধ্যাপক গোলাম রব্বানী, তিনি রংপুর 5 আসন থেকে লড়ছেন, তিনি কিন্তু এই বিষয়টি আমলে নিয়েছেন। আমরা যখন তার সাথে কথা বলছিলাম তিনি যেটি বলছেন যে সবসময় রংপুর আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু বৈষম্যের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে আছে। এবং আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছে সেই সরকারের যে উন্নয়ন বাজেট, সেই উন্নয়ন বাজেটে যেখানে 42 ভাগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে, সেখানে কিন্তু রংপুর বিভাগে দেওয়া হয়েছে মাত্র 2.42 ভাগ। এবং এটিকে তারা আমলে নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলছেন যে শান্তিপ্রিয়, সেই শান্তিপ্রিয় কিন্তু এই রংপুরের মানুষ সেভাবে আর শান্তিতে থাকতে চাইবে না। এবার যদি তাদের উন্নয়ন বৈষম্য থেকে যদি তারা উন্নয়নকে যদি তারা ত্বরান্বিত করা না যায়, তাহলে কিন্তু তারা এ নিয়ে আরো দুর্বার আন্দোলন করবেন। বিশেষ করে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এখানকার যিনি প্রার্থী আছেন তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেটি হচ্ছে যে তিনি এখানে কৃষিভিত্তিক একটি শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করতে চান। এখানে প্রচুর হাড়িভাঙা আম হয়, আপনি জানেন জিআই পণ্য, সেই হাড়িভাঙা আমকে ঘিরে তার পরিকল্পনার কথা তিনি বলছেন। এখানে অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা সহ প্রত্যেকটি জায়গায় বিগত 54 বছর ধরে এখানে বঞ্চনার শিকার হয়েছে এই মিঠাপুকুর, তার ভাষায়। সেই জায়গাটা থেকে তিনি উত্তরণ করতে চান, কিভাবে উত্তরণ করবেন, এবং তিনি যেটি বলছেন একটি দুর্নীতিমুক্ত প্রশাসন, হয়রানি মুক্ত একটি প্রশাসন তিনি উপহার দিতে চান। অর্থাৎ সমস্ত মানুষকে, ধর্ম, বর্ণ, গোত্র সব মানুষকে একসাথে নিয়ে তিনি এই একটা সুন্দর মিঠাপুকুর করতে চান। এই ধরনের প্রচারণা তিনি করেছেন। এবং তথ্য দেই, কিছুক্ষণ আগে তাদের একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে মিঠাপুকুর যে হাই স্কুল মাঠ ছিল সেই মাঠে, এবং এই মাঠের পর তারা এখন বিভিন্ন জায়গায় পদযাত্রা করছেন। এবং আজকে যে শেষের দিন, এই শেষের দিনে কিন্তু তারা একেবারে তার সর্বোচ্চ অর্থাৎ একেবারে দাঁড়ে যাওয়ার যে চেষ্টাটি, সেই চেষ্টাটি তারা করছেন। অর্থাৎ এখানকার আপনি জানেন যে এখানে প্রায় 10 জন আছেন এখানকে প্রার্থী, এখানে বিএনপির প্রার্থীও আছেন, এখানে পাশাপাশি আছেন জাতীয় পার্টির প্রার্থী সহ 10 জন। আরেকটি বিষয় আপনাকে বলি, রংপুর বিভাগের তথ্যটি যদি দিতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে প্রায় 235 জন
এখন এগিয়ে রংপুর বিভাগের যে 8 জেলা আছে 8 জেলায় লড়ছেন, তার মধ্যে 29টি দলের প্রার্থী আছেন এবং 33 জন আছেন স্বতন্ত্র প্রার্থী, এর বাইরে 9 জন আছেন প্রার্থী। এবং আরেকটি তথ্য দিতে চাই যে নির্বিঘ্ন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এই প্রার্থীও যেটি বলছিলেন যে কিছুদিন আগে তিনি একটি অভিযোগ করেছিলেন যে তার একটি ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ পরিবেশটা যেন ভালো থাকে সেই দাবিটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে করছেন এই প্রার্থী জনাব অধ্যাপক গোলাম রব্বানী। তিনি জামায়াত ইসলামের প্রার্থী এবং রংপুর 5 আসন থেকে লড়ছেন। বৃষ্টি বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং যে জিনিসটা বারবার আমরা দেখলাম, মানসারকে ধন্যবাদ জানাচ্ছি, এই যে শেষ মুহূর্তে এসে অভিযোগ পাল্টা অভিযোগের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। একটু দেখে আসতে চাই অন্য জায়গার কি অবস্থা। জানছিলাম তো আমরা রংপুরের খবর, সাতক্ষীরায় যাই। সারা দেশ এবং দেশে যতগুলো বিভাগ আছে মোটামুটি আমরা স্টুডিও থেকে চষে বেরিয়েছি বলাই চলে, এবং যেটি দেখলাম মাঠ পর্যায়ে ছোটখাটো অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই, যেটা সবসময় থাকে, তবে বড় ধরনের কোনো ধরনের অভিযোগ কিংবা সহিংসতা বা মনে হবে না, একদম অভিযোগ তো থাকবেই একদম, এবং বড় ধরনের কোনো খবর আমরা এরকম পাইনি। তো সেক্ষেত্রে বোঝাই চলে এখন পর্যন্ত যা দেখছি ভোটের পরিবেশ সুষ্ঠুই বলা চলে এবং এই পরিবেশটা বজায় থাকুক, সেটাই এবং নির্বাচন হওয়ার পরেও যেন সুষ্ঠু পরিবেশটা বজায় থাকে সেটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন পরবর্তী সময় গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে যে পূর্ববর্তী সময় প্রচারণার আর মাত্র 13.5 ঘন্টা বাকি আছে, একদম 13.5 ঘন্টা, জি 13.5 ঘন্টা বাকি আছে প্রচারণার। শেষ সময়ের প্রচারণা চলছে ব্যাপকভাবে, সেই খবরাখবরই জানাচ্ছিলাম আমাদের এই ব্যালট বাক্সের আয়োজনে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছে প্রার্থীরা এবং ব্যস্ত রয়েছে পুরো দেশ। এই মুহূর্তে সিরাজগঞ্জে যেতে চাই, সেখান থেকে ভোটারদের দ্বারে দ্বারে যে প্রার্থীরা ঘুরছেন সেখানে তারা কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সে খবরই জানাবেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতিগুলো। রুবেল, শেষ মুহূর্তের প্রচারণায় কি ধরনের প্রতিশ্রুতি দেখছেন মূলত প্রার্থীদের পক্ষ থেকে, এবং ভোটারদের মনোভাবটা আসলে কেমন? আপনি নিশ্চয়ই তাদের সাথে কথা বলছেন, তাদের প্রতিক্রিয়াও জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরও। নির্বাচনের সর্বশেষ সময় চলে এসেছে, অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই নির্বাচনের প্রচারণা শেষ হয়ে যাবে। আমি রয়েছি সিরাজগঞ্জ 5 আসনে। গুরুত্বপূর্ণ এই আসনটি মূলত তাঁত শিল্পে সমৃদ্ধ বেলকুচি উপজেলা এবং নদী ভাঙন কবলিত চৌহালি উপজেলা নিয়ে গঠিত এই আসনে। আসলে এই আসনে কিছুক্ষণ আগে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন আমির সাফান আলিম, তার জনসভাটি শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন এবং তারা ভোট চাচ্ছেন দাঁড়ে দাঁড়িয়ে, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু আসলে সেই নির্বাচনের যে প্রচারণা সেটা শেষ হয়ে যাবে। তিনি ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে তাঁত শিল্পের উন্নয়ন করবেন, একই সাথে নদী ভাঙন কবলিত চৌহালিকে তিনি রক্ষা করবেন এবং এই এলাকার কৃষিকে তিনি সমৃদ্ধ করবেন। একই সঙ্গে এখানকার যিনি ইকোনমিক জোন রয়েছেন এবং যে সমস্ত শিল্প কারখানা রয়েছেন সেগুলো উন্নয়ন করবেন এবং রাস্তাঘাট সহ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করবেন বলে প্রার্থী কিছুক্ষণ আগে প্রতিশ্রুতি দিয়েছেন। সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন ভোটার হিসেবে আপনারা? আমরা দেখছি বেলকুচি চৌহালি বাবিসামনি শান্তি চায়, বর্তমানে শান্তি প্রিয় অবস্থায় আছে। দর্শক, আমরা দেখছিলাম সিরাজগঞ্জ থেকে গোলাম মোস্তফা রুবেল জানাচ্ছিলেন সেখানে উৎসব মুখর এক প্রচারণা চলছিল। দর্শক, এবারে যেতে চাই দেশের দক্ষিণাঞ্চলে। বরগুনা থেকে যুক্ত হয়ে রয়েছেন সহকর্মী ফেরদৌস খান ইমন, তার মাধ্যমে জানাবো সেখানকার প্রচারণার শেষ খবর। ইমন, একটু জানাতে চাই দর্শকদেরকে আপনার মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে একদম বঙ্গোপসাগর ঘেঁষা এই জেলাটিতে আর প্রচারণা কেমন চলছে? একদম শেষ মুহূর্তে প্রচারণার বাকি আছে যখন 13 ঘন্টারও একটু বেশি সময় ধরে। রেজা, মূলত শেষ মুহূর্তের প্রচারণা এক কথায় বলতে গেলে এখন বরগুনার যে দুটি আসন, বরগুনা 1 এবং বরগুনা 2, এই 2 আসনের প্রার্থীরা তারা কিন্তু এখন সর্বশেষ যে জনসভা সেই জনসভাগুলো করছেন বিভিন্ন উপজেলায়। আমি এখন রয়েছি বরগুনার 2 আসনের বেতাগী উপজেলায়। এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি, তার জনসভা চলছে এই বেতাগী হাই স্কুল মাঠে। এই জনসভা স্থল জনস্রোতে পরিণত হয়েছে।
এইখানকার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানের কিন্তু প্রার্থীরা আশ্বাস দিয়েছেন। এলাকায় বড় ধরনের সমস্যা নদী ভাঙন, সেই নদী ভাঙনের আশ্বাস দিচ্ছেন, সেই নদী ভাঙন রোধের আশ্বাস দিচ্ছেন। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নিজ এলাকায় যাতে করে বেকাররা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে সেই ব্যবস্থা তারা করবেন। এছাড়া এখানকার যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের যে কথা আছে সেটি কিন্তু তারা এমনিতেই বলছেন। এছাড়া বিভিন্ন ধরনের আপনার প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছেন এবং জনগণের মন জয় করার তারা মূলত চেষ্টা করছেন। এই ছিল আসলে বরগুনা 2 আসন থেকে। রেজা, একদমই তাই, সেটি জানছিলাম। প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ছে শেষ সময়ের জন্য এবং সেটি আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইমন। শেষ সময়ের প্রচারণার খবরাখবর আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন, সেই খবরাখবরই আপনাদেরকে জানাচ্ছিলাম। তবে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই 13 ঘন্টা 20 মিনিট সময় রয়েছে প্রচারণার, এবং সেই খবরেরই আরও বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী নাবিলা সোহার। রেজা, একদমই তাই। একদম অল্প কিছু সময় বাকি আছে এবং এই অল্প সময়ে প্রার্থীদের জনপ্রিয়তা তাদের ভোটারদের কাছে কতটুকু সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপজেলাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সামগ্রী ও দায়িত্বপ্রাপ্ত জনবল পাঠানো হচ্ছে। যশোরের 6টি আসনের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে। দুপুর থেকে জেলা প্রশাসকের ট্রেজারি শাখা থেকে 8 উপজেলায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জাম পাঠানো হয়। ব্যালট পেপারের পাশাপাশি ব্যালট বাক্স, সিল, কালি ও প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। রাঙ্গামাটির দুর্গম এলাকাগুলোতেও হেলিকপ্টারের মাধ্যমে চলছে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম। বাঘাইছড়ি উপজেলার 2টি কেন্দ্রে ব্যালট বাক্স, প্রয়োজনীয় সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত লোকবল পৌঁছে দেওয়া হয়। এছাড়া খাগড়াছড়ির দুর্গম 3টি কেন্দ্রেও হেলিকপ্টারে করে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ও জনবল। দুপুরে দীঘিনালা ও লক্ষ্মীছড়ি সেনাবাহিনীর সহায়তায় এসব সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়। নির্বাচন উপলক্ষে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলা উপজেলায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও র্যাব। মোবাইল কোর্ট পরিচালনার জন্য থাকছে ম্যাজিস্ট্রেট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে 1.5 লাখ পুলিশ সদস্য, প্রায় 8,000 র্যাব সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সশস্ত্র বাহিনীর 1 লাখেরও বেশি সদস্য। ভোটের দিন সারা দেশে কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে আনসার ও ভিডিপি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নেওয়া হবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বৃষ্টি, যেমনটা জানাচ্ছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে, তৎপর আছে এখন পর্যন্ত, এবং এটাই আমাদের প্রত্যাশা থাকবে যাতে একদম শেষ মুহূর্ত পর্যন্ত নিরাপত্তা বলয় অটুট। নিরাপত্তা বাহিনীরা তো তাদের দায়িত্ব পালন করবে। মাঠ পর্যায়ে সেনাবাহিনী থেকে শুরু করে আনসার, ভিডিপি, পুলিশ বাহিনীর 1.5 লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে, যেমনটি আপনি বলছিলেন। আমরা জানাচ্ছিলাম এখন কিন্তু নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর যেই প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে, যেটি আসলে বলা চলে যে নির্বাচনের ঘন্টা বেজে গেছে। নির্বাচনী অতিরিক্ত গুরুত্বপূর্ণ যে সকল জায়গাগুলো আছে সেগুলোতে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম, দুর্গম যেসব অঞ্চল রয়েছে সেই সব জায়গায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ সেই সরঞ্জামগুলো, সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়গুলো সেগুলি পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আপনি যেমনটি বললেন যে একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ এই ক্ষণ পেরোলেই যেন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে হাতে তো বেশি সময় নেই, আর মাত্র 2 দিনের মতো সময় আছে। যেমনটি আপনাদের জানাচ্ছিলাম, শেষ মুহূর্তের প্রচারণায় মুখর চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলা। দিনভর চলে গণসংযোগ, জনসভা, সমাবেশ, গণমিছিল। আর ভোটারদের মন জয়, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিকালে লালদিঘি মাঠে চট্টগ্রাম 9 আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে শেষ নির্বাচনী জনসভায় ঢল নামে মানুষের। এতে যোগ দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। জনসভা শেষে গণমিছিল বের করা হয়। আগামীর বাংলাদেশের আমাদের যে কমিটমেন্ট, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সেটাই আমাদের প্রতিশ্রুতি। সীতাকুণ্ড সরকারি স্কুল মাঠ থেকে বিশাল গণমিছিল বের করেন চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী। এর আগে পথসভায় তুলে ধরেন নির্বাচনী অঙ্গীকার। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমানের উদ্যোগে হালিশহর পাহাড়তলিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া দিনভর চলে গণসংযোগ।
জামায়াতের প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। সাতকানিয়ার ডেমসা সহ বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ করে দাঁড়িপাল্লায় ভোট চান চট্টগ্রাম 15 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী শাহজাহান চৌধুরী। শেষ দিনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন চট্টগ্রাম 10 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। উন্নত নাগরিক সেবা, কার্যকর উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে অন্যান্য প্রার্থীরাও দিনভর ব্যাপক গণসংযোগ চালান। রাউজানে জলিলনগর বাসস্ট্যান্ড চত্বরে জনসভা শেষে গণমিছিল থেকে মোমবাতি প্রতীকে ভোট চান চট্টগ্রাম 6 আসনে বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নুরি। কক্সবাজার এবং 3 পার্বত্য জেলাও শেষ মুহূর্তের প্রচারণায় মুখর। রাঙ্গামাটিতে পথসভা, গণমিছিল বের করেন বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। অন্যান্য দলের প্রার্থীরাও দিনভর ব্যাপক গণসংযোগ করে নিজেদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। খেলা যত গড়াচ্ছে তত আমরা আসলে নির্বাচনী প্রচারণার শেষের দিকেই চলে যাচ্ছি বলাই চলে। আজকের দিন একটি মাত্র দিন এবং এরপরে 2 দিনের অপেক্ষা, যারা প্রার্থী আছেন তাদের সেই অপেক্ষার প্রহর গুনতে হবে। এবং আমরা এর আগে যে কথাটি বলছিলাম যে নির্বাচনী সরঞ্জামাদি আপনি বলছেন যে হেলিকপ্টার যোগে অনেক জায়গায় দুর্গম এলাকা, এবং দুর্গম এলাকা বলতে গেলে এই পার্বত্য অঞ্চলগুলোতে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে কিন্তু নির্বাচনী সরঞ্জাম কার্যক্রম শেষ হয়েছে, মানে অনেক জায়গায় পৌঁছে গেছে ইতিমধ্যে। এবং সেখানে যারা দায়িত্ব পালনরত নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদেরকেও কিন্তু স্থানান্তর করা হয়েছে ইতিমধ্যে, গতকালই করা হয়েছে এটি। এবং যেহেতু অনেক দুর্গম অঞ্চল, সেই সঙ্গে খানিকটা নিরাপত্তা ঝুঁকি, সেসব বিবেচনা নিয়েই পর্যাপ্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলার যে প্রস্তুতি সেসবও সম্পন্ন করা হয়েছে। আপনারা দেখছেন ব্যালট বাক্স, যমুনা টেলিভিশনের পর্দায়। ফিরবো পরের ঘন্টায়, নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন।